ভাতের হোটেলের হারুন ভাগিছে দেশ থেকে ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল, আকিকা দিয়ে নাম পাল্টে দিছিল জনগণ, নাম দিছিল হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল, তাই মাঝে মাঝে ইমতে ফ্রিল্যান্সিং করেছিল। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে, শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহীর, আমার চাইতে বড় নেতা ছিল, 3 বছরের বড় ভাই কইয়াই ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর আমি শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন, এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমৈত্রীর, আর ছাত্র দলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে, কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করিচ্ছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শোনাই, বোধহয় শোনেন নাই, শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, তাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জিউল জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন, প্রধানমন্ত্রী এক সময় জামাতে ইসলামকে পাশে বসে রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন, এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাত তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই আপনি খালেদার চাইতে বড় বিএনপি হয়েছেন। হ্যাঁ, 2018 সালের নৈশভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নাই, আওয়ামী লীগ চাইলেও পারত না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ, ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা ছেড়ে দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে। ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান 2 ভাবেই ধর্ম ব্যবসা করতো। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে একে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো। এটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে। এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ গ্রহণ করতো। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাতকে হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাঁপাইনবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আরেক মাল দেখি। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগে। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা। তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? ওই এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বাণী দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। উনি 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দামি দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি,
আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাজ করে। এই খারাপ কাজ করার কারণে দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয় ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক। এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ আইসেনি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে 22-23 বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে, আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে, ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারা কইছে তারই মারছে, তার সাঙ্গ পাঙ্গরা। এই যে শুনেন, আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম এরে ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলায় দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন তা মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিষদগার করা উচিত? ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে। আর আপনার এখন পৌরুষ জায়গায় উঠছে না, আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী? আমি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি ঈদের পরে আন্দোলন কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ করে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে হিংসায় ছাত্রদের। আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে গলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটা বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘাসার বাম এলিমেন্ট গুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানে আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। এবার কইবেন যে কইলেই হলো, আমি কোনো অনুমান করে কথা বলি না। আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে। সে বাংলাদেশে 111 এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, সে আগে নির্বাচন পরে সংস্কার, এই আইডিয়ার প্রবক্তা। শুনেন তার মুখে শুনেন। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. এইবার যে এটা ইন্ডিয়ান যে প্ল্যান, এবার বুঝিছেন? বিএনপি কে তো জবাব দিতে হবে, কেন বিনা সিক্রি তাদের দাবির পক্ষে কথা বলে। বিএনপি যে নির্বাচন করিচ্ছে, এটা কি ঠিক কাজ হচ্ছে? তার আগে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে, কারণ বিএনপি এই নির্বাচন করে সিক্কুর পাড়ার পিছে প্রফেসর ইউনূসের সরকারের দায় আছে। তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না? আসেন করি। প্রফেসর ইউনূসের সরকার তো এমনিতে স্লো, এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়পার পড়া উপদেষ্টারা, পাবলিক বিরক্ত হইতেছে। দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে। এই যে হাসিনা আমলে 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না, এখন কাঁচামরিচ এখন কত 40 টাকা কেজি, তাও মানুষ বিরক্ত কেন? আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে, নিত্য ব্যবহার্য ওষুধে, এমন ভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে। আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ, এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে, রাজস্ব যেন না কমে সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল, আমার প্রস্তাব গ্রহণ করছিল, তাদের ধন্যবাদ জানাই। তালিকা ফাইনাল হয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয়। এতে নাকি সমস্যা হবে না, অর্থমন্ত্রী কইছে। আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি। জিজ্ঞাসিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব, আপনি আমাদের মতামত দিয়েছিলেন, রাষ্ট্রে কি আপনার বাপের তালুকদারি, যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম। আপনারা গালাইছিলাম, এরে ওরে কমপ্লেন করেছিলেন। নুরজাহান আপা বলে যে তুমি গালাইবা না এখন থেকে বয়স্ক মানুষকে, আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে। আর আপনাদের পাঙ্খা গজাইছে। নুরজাহান আপা দেখেন এবার
দেখেন আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম, গালি দিব না। দেখেন আপনার মন্ত্রণালয়কে খাইলো বাম্বু। পাবলিক এখন আপনারা গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন। আচ্ছা সালাউদ্দিন সাহেব, ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইলো না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নি? আমার সাথে আলাপ না করেন, আপনারা তো মানুষ বিলা মনে করেন না। হ্যাঁ বলেন, কার সাথে আলাপ করেছিলেন? আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যত জ্ঞানী হন, যত পাস দেন, যত পিএইচডি করেন, আপনি তো হেলথের বুঝেন, কিছুই বুঝেন না। আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন? বুঝান তো সালাউদ্দিন সাহেব। আপনার কথা কইবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন, আমার সাথে কোন বা যার সাথে কোন কথা কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে। আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম। আগে কনভিন্স করবেন, তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন। আমি বলে আগুন জ্বালাই দেবো, জান কালা কালা করে দেবো আপনার। আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তায় আমি লাখো জনতা নামাইতে পারবো। ওষুধের উপরে ভ্যাট বন্ধ, ফুল স্টপ, 1 পয়সা ভ্যাট বাড়াবেন না। এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন। আচ্ছা বিএনপি ভাইরা, আপনারা যে নির্বাচন করছেন, ইকোনমির অবস্থা জানেন? ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন? খবরই তো নাই। অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি, আমি ভয় পাইতে চাই নাই, তাই এটা নিয়ে কিছু বলি নাই। আপনার বলে আপনার না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন। এর মধ্যে রাষ্ট্র ক্ষমতা যাবেন, পারবেন না তো চালাইতে, দেশে চালাইতে পারবেন না, টাকা নাই তো। আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য? আপনার ছায়া মন্ত্রিসভা কই? রাষ্ট্রপ্রধান কে হবে? এইসব কি দেশবাসীর জানা উচিত না? এই যে 5 মাসের বেশি গেল, এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন? সরকারের নাকি সাহায্য করবেন, কি ভালো সাহায্য করেছেন? এই যে ইন্ডিয়ান ডিস ইনফরমেশন ক্যাম্পেইন কিছু করেছেন, এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা। আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতি সাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। এই যে 31 দফা দিচ্ছেন, পুরাই তো বুলশিট। এর এক্সাম্পল দিই, হ্যাঁ, মনে কিছু কইলেন না। আপনাদের কইলে তো আমার মনে কিছু করেন। বিএনপির 31 দফার 25 আর 26 দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা। দেখি আমি পড়ে দেখি। স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে, মানে সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হবে। স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি? এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা? আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে? আসেন এটা বুঝে দেখি। এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না। এর কারণগুলো হলো, একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন। থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল। ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ করা সম্ভব না। জিডিপির 5% বরাদ্দ করবেন। ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন? প্রায় 12% জিডিপির। তা আপনি কেমনি করবেন? বললেই হলো। আপনি ওইদিকে বলতেছেন 5% আর বলতেছেন ইউকের মতো করবেন। বা আপনার কাপড় এতটুকু, আপনি সামনে ডাকবেন না পিছনে ফুটা ডাকবেন, সেটাই তো ঠিক করতে পারেননি। আপনি তো সামনে ডাকলে পিছনে ফাঁকা হয়ে থাকবে। এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার। এটা বাংলাদেশের আছে। ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের? কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশের নাই। এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না। এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে। আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ এগুলো বেশি। ডেঙ্গু, ম্যালেরিয়া, অপুষ্টি, ডায়রিয়া, টাইফয়েড এগুলো বড় সমস্যা। আপনি যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, ওইটা প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না। তো দুইটা একই সাথে করবেন, আবার বাজেট দেবেন 5%, কেমনি করবেন? পারবেনই না। আপনার 5 লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন, তো রাষ্ট্র চালাইবেন কেমনে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেরা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করবো। জামাত তো ক্ষমতায় এসেছে না, তো আমার সমালোচনা করার দরকার কি? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করবো। কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না। আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72 সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে। তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না, তো সরকার করলে কি করবেন? স্যাম্পল তো এখনই দেখাইতেছেন, তাই না? যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতে কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেনই। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল আর বেড়াছাড়া করে ফেললো কয়েক মাসের মধ্যেই।
কেউ তো করাপশন করেনি, তারপরেও বেলাচারা করে ফেললো, কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবেন রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হয়ে উঠতে থাকবে, এটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না, আপনার দলের বাম, আওয়ামী লীগ আর ৭২-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে, আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন, জনতার শক্তিকে ধারণ করেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন, দেশ এবং জাতি উপকৃত হবে। ইনকিলাব জিন্দাবাদ। যারা বিএনপি করবেন, জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। যারা বিএনপি করবেন, হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমি জিআর বিএনপির যারা আছেন, প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন, তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। এমন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী, তাকে নিয়ে এত বেশি সমালোচনা কারা করছে? তাদের পরিচয় কি? তারা কি চাইছে? এবং আজহারীর মাহফিল ঘিরে একটি গ্রুপ বারবারই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা কারা? আমরা যশোরে দেখেছি, আমরা সিলেটেও দেখেছি। এবং সিলেট নিয়ে যারা অতিরঞ্জিত করেছেন, সোশ্যাল মিডিয়া যারা অতিরঞ্জিত ছড়াচ্ছেন, তারা কারা? তাদের পুরো উদ্দেশ্যটা কি? এবার একটু বর্ণনা করতে চাই। দর্শক, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ওয়াজি হিসেবে নিজের নামটি পুরো পৃথিবীতে আলোকিত করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এরপর তার শহীদ হওয়ার পর, মানে তাকে পরিকল্পিত হত্যার পর, বাংলাদেশের সেই স্থানটি দখল করতে হাঁটছেন বা সেই পথে হাঁটছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট শেষ করা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের ইতিহাসে যদি এই দুজনকে আমরা এক করি, বলতে পারবো তাদের দুজনেরই বক্তব্যের ধরন প্রায় এক। আজহারী যেহেতু এই প্রজন্মের বক্তা, তিনি চেষ্টা করেন যুব সমাজকে তার বক্তব্যে টানতে। তাই এমন কিছু বিষয় তিনি উপস্থাপন করেন বা ভাষাগত কিছু পরিবর্তন, সেটা বাংলার সঙ্গে ইংরেজির মিশ্রণ, সবকিছু, এটা হলো তার একটা ওয়াজের স্টাইল। এটাকে আমরা যুব সমাজের লোকেরা, তরুণ তরুণীরা পজিটিভ অর্থ দেখেন। প্রশ্ন হলো, আজহারীকে কারা বিতর্কিত করতে চাইছে এবং কেন বিতর্কিত করতে চাইছেন? বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য দেন, এত ভুলভাল বলেন, কোনোদিন কাউকে নিয়ে আলোচনা হয় না। মিজানুর রহমান আজহারী যখন কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো ইশারা শব্দ ব্যবহার করেন, এটা আরবিতে বলা ইসমে ইশারা, এরকম অনেক ব্যাপার থাকে। তো ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ ব্যবহার করেন, কোনো অলংকার শব্দ ব্যবহার করেন, এটা নিয়ে আমাদের অনেক আলেমরা বিতর্ক সৃষ্টি করেন। কারণটা কি? যে আজহারীর জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যে একটা হিংসা জ্বলে পুড়ে মরে। কারণটা কি? প্রত্যেকে চাই নিজেকে শ্রেষ্ঠ বানাতে। আমাদের দায়ীরা, তারা যদি কোরআন এবং হাদিসে বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন, তাদের মধ্যে হিংসাগুলো একেবারে উচিত না। কিন্তু আমাদের আলেমদের মধ্যে হিংসা আছে। গত 5 বছর আজহারী বাংলাদেশে ওয়াজ করতে পারেনি, তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারী যদি এত সাহসী হতো, কেন তিনি দেশ ছেড়েছেন? এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছে, 15-18 বছর অনেকে দেশে ফেরেন। এই যে বিতর্কগুলো তৈরি হয়, তখন হয় কি, ওই দিকে আবার বিতর্কটা ছড়িয়ে যায়। এটা পরিকল্পিত বিতর্ক, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় আমাদের নিজেদের। তো আজহারীকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণটা কি আসলে? আজহারী যে বক্তব্যটা দিয়েছিলেন, একদল খেয়েছে এত বছর, আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এবং গতকালকে সিলেটে আজহারী এটার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আমি তো কোনো দলের কথা বলি, কোরআনের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার। কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি, তিনি কেন রাজনীতির কথা বলবেন? মানে এই লোকগুলোর কথা শুনলে মাঝে মাঝে হাসিও পায়, কান্নাও পায়। আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ। তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন,
তিনি কূটনীতি, আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি, তিনি তৈরি করেছিলেন। একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যতগুলো দিক থাকে সবগুলো আমার রাসূল করেছিলেন। কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি, যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখনো মদ পান করেন, যারা 5 ওয়াক্ত নামাজ দূরে থাক, ঈদের নামাজটি সঠিকভাবে পড়তে পারেন না, সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের তাদেরকে ইসলাম শেখাচ্ছে। মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা এটা বলি, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হীনমন্যতা বা আমাদের শিক্ষার যে অভাব, এটা অন্ধের অন্ধে বোঝা যায়। কিরকম? যে লোক নিজে কোরআনটাই ঠিক মতো পড়তে পারে না শুদ্ধ করে, যে লোক জীবনে পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ সহ পড়েনি, সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে? রাজনীতির কথা তো আমার রাসূল বলে গেছেন বাবা। রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে। আমাদের ধর্মগুরুরা, ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন। কোন রাজনীতির কথা? যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসূলের বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে, যে বিধান আমার আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। আর তথাকথিত রাজনীতির বিষয়টি হলো তারা মানুষ মতবাদী দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। পার্থক্য হলো দুটো। বেসিক্যালি এরাও জানেন যে মসজিদ হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা, আর সেই রাজনীতিটা কি? সমাজে খেলাফত প্রতিষ্ঠা, আল্লাহর আইন, সৎলোকের শাসন। তারা আসলে বুঝে শুনে, মানে একদল বুঝে শুনেই বিতর্ক ছড়িয়ে দেন, কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূর্খরা তাদের পাতা ফাঁদে পা দেয়। তারা মূলত চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে। যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি, তারা বলবে হ্যাঁ হুজুরা তো নামাজ পড়াবেন, হুজুরা তো তাফসীর করবেন, কেন রাজনীতির কথা বলবেন? এই বিতর্কটা তারা তৈরি করতে চান। তারা কিন্তু বোঝেন যে ইসলামের রাজনীতি বৈধ, বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে, তবে তথাকথিত রাজনীতি না, চাঁদাবাজির রাজনীতি না, হত্যা গুম খুনের রাজনীতি না। ইসলাম মানুষের জন্য বা একটা সমাজকে আল্লাহর নির্দেশিত পথে আনার জন্য রাজনীতি করে। তো যারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিতর্ক তৈরি করছেন, তার ওয়াজ মাহফিলকে বানচাল করার চেষ্টা করছেন, আবার প্রচার করছেন যে সিলেটের মানুষ আজহারীকে অপমান করেছে, একবার নিজেকে আয়নায় দেখুন, আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা। মুসলমান দাবির অর্থ এই না 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই শেষ। মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে। একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং সৎলোকের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা যারা চাঁদাবাজদের প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যারা লুটেরাদেরকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান, আপনাদের গা জ্বলবে আজহারীদের বক্তব্যে। আজহারী এই দেশের সম্পদ। আজহারী জামাতের প্রোডাক্ট নয়, বিএনপির প্রোডাক্ট নয়, আওয়ামী লীগের প্রোডাক্ট নয়। আসেন আমরা আজহারীকে ওন করতে শিখি। আমরা আজহারীকে একটা দলে বিভক্ত করে সেই দলটাকে লাভবান করছি। কারণ কি জানেন? আপনি যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আজহারীর বিরুদ্ধে, আপনার এই পোস্টটা হয়তো 1000-2000 লোক দেখছে, এর মধ্যে 90% হাসির রিয়েক্ট দিচ্ছে। তো সেই নিন্দুকদের বলবো, মিজানুর রহমান আজহারীর মঞ্চের ধারে কাছে আপনি আসতে পারেন কিনা দেখেন তো। মিজানুর রহমান আবার